আমরা জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থাটাকেই কিন্তু এই যে জুলাই সনদে বেশি প্রাধান্য দিয়েছি, এবং এটা নিয়ে অনেক তর্ক আছে। এটা নিয়ে কিন্তু আমি নেগেটিভ কিছুই বলবো না। এনসিপি এটাতে সিগনেচার করেনি, হয়তো করবে। এটা কিন্তু একটা যুগান্তকারী একটা আমি বলবো অ্যাচিভমেন্ট। আমরা এটা নিয়ে অনেক সমালোচনা করছি, বাট ইট ইজ এ পজিটিভ থিং। আমরা যদি ওইভাবে দেখি, আমরা তো কল্পনা করতে পারিনি যে একটা জুলাই সনদ একটা হবে, আমাদের অনেক কিছু এখানে স্বীকৃত হবে। হ্যাঁ, এখানে আরো কিছু ইনক্লুড করা দরকার ছিল। প্রথমত আমি যেটা মনে করি যে আমাদের পররাষ্ট্র নীতি কি ধরনের হবে। আমরা কি নতজানু পররাষ্ট্র নীতি নিয়েই চলবো? আমরা কি স্বামী স্ত্রী সম্পর্ক নিয়েই চলবো, নাকি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না? আমাদের পররাষ্ট্র নীতিটা এখানে আনতে হবে। এখানে আমাদের সার্বভৌমত্বের বিষয়টা আনতে হবে, যে আমার কোন স্টেটমেন্টে বা কোন কার্যকলাপে আমার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে। আমি যদি বলি যে আমি ভারতকে যা দিয়েছি ভারত জীবনে ভুলবে না, বা আমি শুধু দিতেই জানি নিতে জানি না, এটাও কিন্তু একটা দেশদ্রোহী একটা উক্তি। এটা দেশদ্রোহিতার আওতায় এটা পড়ে। তো এই বিষয়গুলো আনতে হবে। এই কথা যেই বলুক, রাষ্ট্রের প্রধান বলুক বা যেই বলুক, আমার সমতার ভিত্তিতে আমাকে কাজ করতে হবে। তো এই বিষয়গুলো আসলে জুলাই সনদে এগুলো আনা প্রয়োজন ছিল। এবং যে পররাষ্ট্রনীতি কি হবে, আমার পানি সমস্যা আছে, আমার সীমান্ত সমস্যা আছে, আমার মিয়ানমারের সাথে আমার এক সমস্যা, আমার ভারতের সাথে এক সমস্যা, আমার চীনের সাথে একরকম সম্পর্ক, আমাকে ব্যালেন্স করতে চলতে হয়। তো এই বিষয়গুলো কিন্তু জুলাই সনদে আসতে হবে, কারণ এগুলো সংবিধানে আছে। আমি জুলাই সনদটাকে আমি সংবিধানের কিন্তু পরিপূরক হিসাবে আমি ধরে নিচ্ছি। কারণ সংবিধানের এখানে যেটাতে আছে যে প্রায় 84টা ইয়েকে বা পয়েন্টকে অ্যাকসেপ্ট করা হয়েছে উইথ লট অফ নোট অফ ডিসেন্ট। এর ভিতরে কিন্তু 47টা পয়েন্ট হচ্ছে কি এগুলো প্রণিধানযোগ্য বা এগুলোকে কিন্তু আইনে পরিণত করা যাবে। আর বাকি 37টা আছে, সরি আমি উল্টা বললাম, 37টা আছে যেগুলাকে আপনার সরকারি আদেশ বা প্রজ্ঞাপন দিয়ে এগুলাকে কিন্তু পরিণত করা যাবে আইনে। আর যেটা 47টা আছে এগুলো ধীরে ধীরে যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেটার উপরে আলাপ আলোচনার মাধ্যমে সেগুলাকে আপনার ইয়ে করতে হবে, কার্যকরী করতে হবে। বাট এই যে আমি যেটা বললাম যে আমাদের যে ভারতীয় আধিপত্যবাদকে আমরা 5 আগস্টে আমরা ঝেঁটিয়ে বিদায় করেছি, স্বৈরাচারকে আমরা ঝেঁটিয়ে বিদায় করেছি। আমি ভারত গত 15 বছর মই দিয়ে উঠতে 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 একবার ছাদের উপরে উঠে গেছে। আমাদের ছাত্র জনতা, আমাদের সাহসী ছাত্ররা, আমাদের জনতা, অকুতোভয় জনতা তাদের মইটা সরিয়ে নিয়েছে এবং ধপাস করে মাটিতে ফেলে দিয়েছে। এটা ভারতীয়দের সহ্য হচ্ছে না, ওদের পারছে না সহ্য করতে, ওরা পারছে না। যার জন্য ওরা বিভিন্ন ধরনের ন্যারেটিভ নিয়ে আসে আমাদের জন্য, কখনো সংখ্যালঘু, তো কখনো নাশকতা, কখনো জঙ্গি। ওরা ডক্টর ইউনুসকে কি বলে যে উনি হচ্ছে অসুর, অসুরের মূর্তি বানিয়েছে। কিন্তু আমি আমি আরেকটা টক শোতে বলেছি, ডক্টর ইউনুসের যে ওষুধের মূর্তি বানিয়েছে, আই টেক ইট ইন গুড গ্রেস। অসুর মানে শক্তিশালী, তার মানে তারা ডক্টর ইউনুসকে মূল্যায়ন করছে। আমরা ডক্টর ইউনুসকে নিয়ে অনেক সমালোচনা করছি, বাট উনি যদি আজকে ক্ষমতায় না থাকতেন, অন্য কেউ থাকতো, তাহলে কিন্তু এতটাও হইতো না। তাইলে হয়তো আমাদের এই যে কি যে বলে মিরেশ্বরের চুক্তি, এটা বাতিল হতো না। আমি এখন J-10C এয়ারক্রাফট কিনছি, আমাদের বিমান বাহিনী প্রধান বিদেশে আছেন, আমি কিনতে পারতাম না। এই বিষয়গুলো আমাকে দেখতে হবে। দোষ গুণ নিয়েই মানুষ। ডক্টর ইউনুস আমাদের, আমি সবসময় বলি, আমাদের 18 কোটি লোকের নেতা, আমরা তাকে বসিয়েছি। আমার সেনাবাহিনী, আমার রাজনৈতিক দল বিএনপি, জামাত, তারপরে এনসিপি তখনও হয়নি, বাকি দল সবাই বসিয়েছে, সবাই বঙ্গভবনে গিয়েছিল শপথ অনুষ্ঠানে। তো উনি যদি ফেল করে, বাংলাদেশ ফেল করবে, 18 কোটি মানুষ ফেল করবে। তো এটা। আর আরেকটা যেটা বললেন যে 22 তারিখ একটা ইয়ে আছে, জুলাই সনদের কথাই যদি আমি বলি, এক লাইনে যদি আবার উত্তর দেন, তাহলে জুলাই সনদটা কেন এরকম করে এত বড় একটা জিনিস কেন এত সংক্ষিপ্ত আকারে সরকার শেষ করলো? মানে এটা কি শুধুমাত্র বুঝ দেওয়ার জন্যই একটা সনদ, নাকি এটা আসলে কাজ, মানে কাজ হওয়ার মতো একটা সনদ? না না, এটা তো সরকার শেষ করেনি, এটা শুরু হলো মাত্র। এটা তো জুলাই সনদ আমি যেটা শুরু হলো, যেটা দেখেন এখানে শুরুটা হলো, কিন্তু শুরুর মাঝে অনেক ফাঁক ফোকর রয়ে গেছে। যে আপনি যে বিষয়গুলো তুলে ধরেছেন, আরো অনেকের অনেক অভিযোগ আছে যে এই বিষয়গুলো নেই, অনেকগুলো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় নেই সেখানে। তো সরকার মানে তাহলে কোন ভিত্তিতে এটা করেছে?
দেখেন এখানে একটা কাজ যখন শুরু হয়, এই জুলাই সনদ একটা বড় কাজ। আমাদের সংবিধানের সম্ভবত 12 বা 13তম সংশোধনী হয়েছে, আমার যদি ভুল না করে থাকি। 16টা 16টা হয়েছে। 16তম। জুলাই সনদ তো সংশোধনী আসবে। আমার গত 55 বছরে আমার সংবিধানের 16তম সংশোধন হয়েছে। এটা আসতেই থাকবে। ইট ইজ এ কন্টিনিউয়াস একটা প্রসেস। তো যেখানে যেখানে এনসিপি আসেনি, এনসিপি তো আসবে। বাট এটার অনেক পরিবর্ধন হবে এবং সবকিছুই জনকল্যাণে এটা হবে। এটা নিয়ে আমাদের হতাশ হওয়ার কিছুই নেই। এবং এটা আস্তে আস্তে আমরা যেটা চাচ্ছি, আমাদের এই যে আমরা যে আলোচনা করি, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম একটা বিরাট একটা মিডিয়া, যেটা নাকি যেটার মাধ্যমে সাধারণ জনগণের তার যে চিন্তা, তার যে ভাবনা, তার অবজারভেশন সবাই দেখছে। আই এম শিওর যে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা এই বিষয়গুলো দেখছে এবং এগুলো নিয়ে আলাপ আলোচনা করছে। সাধারণ মানুষের ভাবনাকে তারা আমলে নিয়ে ডেফিনিটলি এখানে তারা যেখানে যেখানে পরিবর্তন দরকার সেখানে ওনারা পরিবর্তন আনবেন। এই কমিটি যারা কাজ করছে তারা আনবেন, এবং এটা নিয়ে আমি মোটেই আশা হতো না। গ্যাপ আছে, এটা তো দিস ইজ এ মানে এখানে গ্যাপ থাকবে এবং আস্তে আস্তে এই গ্যাপ গুলো আমরা ফিল আপ করে নিব। এন্ড এই যে আপনার যে এটার যে পরিবর্তন এবং পরিবর্তন কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকবে। এটা ইলেকশনের পরেও চলতে থাকবে। জনকল্যাণে এটা কাজটা হবে। আর যেটা হচ্ছে গিয়ে যেটা বললেন যে সেনাবাহিনীর যারা আছেন, দেখেন সেনাবাহিনীর একটা প্রসেস আছে, সেনাবাহিনীর একটা বই আছে, এই বইটার নাম হচ্ছে MBML, ম্যানুয়াল অফ বাংলাদেশ মিলিটারি ল। হাসিন এবং আমরা যখন ক্যাপ্টেন টু মেজর পরীক্ষা দিয়েছি, ওটা দেখে দেখে আমরা পরীক্ষা দিতে হতো, এটা আইনের বই। হাসিন, ইফ আই এম রং, লেফটেন্যান্ট টু ক্যাপ্টেন ওর ক্যাপ্টেন টু মেজর, এটা আমরা দিয়েছি এটা। এবং সেই MBML কিন্তু ফলো করছে, MBML ফলো করে যখন উনাদের নামে কি চার্জ আনা হয়েছে যে গুম এবং খুন, গুমটা কিন্তু MBML এ নাই, খুনও নাই। সেনাবাহিনীতে যে MBML এ শুধু একটা ক্লজই আছে, এটাকে বলে কালপাবল হোমিসাইড। কারণ সেনা সদস্যকে, একজন সেনাবাহিনীর মানুষকে শিখানো হয় তুমি শত্রুকে মারবে। শত্রু মানে কিন্তু শত্রু, শত্রু মানে কিন্তু মানুষ না। আমরা যখন ট্রেনিং করি আমাদেরকে বলা হয় এক শত্রু এক বুলেট, মানে শত্রু ইজ নট এ ম্যান। ডাকাতও কিন্তু যখন ডাকাতকে ধরা হয়, আমি যদি ডাকাতকে রাস্তায় মারি আমার কিন্তু অপরাধ হবে না, একটা চর থাপ্পড় মারলাম। কিন্তু একটা সাধারণ রিক্সাওয়ালাকে যদি আমি গালে চর মারি আমি কিন্তু চার্জে পড়বো, আমাকে কিন্তু আমি দেশের আইনে আমি অপরাধী হব। সো এটা হচ্ছে কি, এটাকে বলে আপনার এটাকে কি বলে, মানে ডিহিউম্যানাইজেশন বা এই ধরনের একটা শব্দ আছে ইংরেজিতে, যে আমাকে কিন্তু ওইভাবে আমাকে তৈরি করা হচ্ছে। তো মিলিটারি লতে বা সেনা আইনে খুনের কোনো বিচার নাই। তো এটা যেটা করা হয় সাধারণত, যদি আর্মিতে কেউ এরকম খুন করে, সে তাকে, তার একটা আর্মির একটা ল আছে, সেখানে বিচার করা হয়। বিচারের পরে তাকে বেসামরিক যে আইন আছে, বেসামরিক আদালত আছে, সেখানে সুপর্দ করা হয়, সেখানে দেশের আইনে তার বিচার হয়। সুতরাং আমরা যেটা বলছি তাকে দেয়া হবে না বা হ্যান্ড ওভার করা হবে না, আমার মনে হয় বিষয়টা এরকম না। কারণ আমরা সবাই, আমি সেনাবাহিনী হই, আমি সাধারণ পাবলিক হই, আমি পুলিশ হই, আমি কিন্তু দেশের আইনে আমরা সবাই কিন্তু আমাদের জবাবদিহিতা আছে। সো এটা কিন্তু আলটিমেটলি যে বেসামরিক প্রশাসনের আইন আছে বা ICT আইন আছে, সেই আইনে এটা যাবে। এখন হয়তো আমার যেটা ধারণা যে সেনা আইনটাকে ফলো করা হচ্ছে, এবং এটা একটা সময় দেয়া হয়েছে ICT থেকে, যে 22 অক্টোবর পর্যন্ত সময় দেয়া হয়েছে। তার আগেই আমরা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আমাদের বিভিন্ন কমেন্ট দেওয়া শুরু করেছি। আসলে বিষয়টা কিন্তু সেরকম না, উনি প্রসিডিউর ফলো করছেন।